আবার তোমাদের মাঝে একটা ভিন্নধর্মী প্রশ্ন নিয়ে হাজির হলাম এবং এগুলো সবই দ্রবণের প্রকৃতি নিয়ে নয়। এই একই রকম প্রশ্নগুলো করতে করতে এটা বিরক্তি ফিল চলে আসে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই এরকম ভিডিও কিন্তু তোমরা পাবে, অলরেডি পাবে। তো আমাদের কাজ ছিল যে যতগুলো প্রশ্ন বোর্ডে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমি তোমাদের সলভ করাবো। এই জন্য যতগুলো প্রশ্ন আছে সবই সলভ করাচ্ছি, কিন্তু একই রকম প্রশ্ন। অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েটের ব্যাপারটা এমন হয় যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই সালের প্রশ্নগুলোর আঙ্গিকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয়। দেখো আমাদের যখন দ্রবণের প্রকৃতি নিয়ে কাজ করতেছি সেম প্রশ্ন বারবার আসছে, সেম প্রশ্ন এই পিপিএম একক কতবার করলাম, তো মনে করো যে এইরকমই যে বারবার চলে আসে একরকম প্রশ্ন। তো তোমরা শুধু কেমিস্ট্রির কথা আমি বলতেছি না, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি যা কিছু আছে সবগুলো তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলা যদি অ্যানালাইসিস করে বারবার বারবার করে পড়ো, যেমন আমাদের এই যে প্রশ্নটা একটা, এই প্রশ্নটা বারবার আসছে, তাহলে এই কোয়ালিটির প্রশ্নগুলোকে যদি তুমি আলাদা করে পড়তে পারো তাহলে মনে হয় না তোমার এ প্লাস তোমার কেউ আটকাবে। অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়া সব থেকে সহজ যদি তুমি কিছু গতানুগতিক টেকনিক অবলম্বন করো এবং তুমি বিশ্লেষণ করে পড়তে পারো। অর্থাৎ পড়লেই শুধু হয় না, পড়ার মধ্যে কোনটা আমরা পড়বো আর কোনটা পড়বো না। কারণ দেখো যে তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু 2টা পাতা 3টা পাতার বই না, এই বইগুলো এত মোটা বই যা বলার মতো। যেমন দেখো এই একটা বই, এটা দেখতে মনে হয় যে এটা যদি আমরা পড়ি তো মনে হয় না এটা 1 বছরে শেষ হবে বা 2 বছরে শেষ হবে। এটা একটু জেড পড়তে গেলে কমপক্ষে 2 2.5 3 বছর, 3 বছর তো লাগেই যাবে, 3 3 বছর লাগে যাবে। এত এত ডিটেলস এর ভিতরে যত কিছু আছে তা আমরা তো এতগুলা পড়বো না। অর্থাৎ এই বইগুলো এটাই, এটা এতটুকু, এর যে এটা হচ্ছে দ্বিতীয় পত্র মানে দ্বিতীয় পার্ট, প্রথম পার্টটা তো এমন। এতগুলো যদি আমরা পড়তে যাই তো দেখা যাবে পরীক্ষা আসে যাবে, তারপর আমাদের পড়া শেষে হবে না। তো আমরা এইভাবে পড়লে আমরা কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবো না। এই জন্য আমাদের টপিক বেছে নিতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে, ওই বিষয়গুলো তুমি জানো কিনা, তুমি জানো কি না। যেমন এত বই তো পড়া যাবে না। যেমন জারণ বিজারণ টপিক্সটা বের করলা, তুমি ওখান থেকে জারণ বিজারণ টপিক্সটা সম্পর্কে জানে নিলা এবং তুমি তোমার বিগত সালের যে প্রশ্নগুলো এমসিকিউ গুলো আসতেছে যে কোন টপিক্সের উপর বা কোন জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসতেছে সেই জায়গাগুলো তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে তোমাকে সেই কাজগুলো করতে হবে। তো আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই। তোমাদের যেভাবে পড়াইলে বা তোমরা যেভাবে পড়লে তোমরা ভালো করবা সেই কোয়ালিটি মানসম্মত ক্লাসই আমি তোমাদের মাঝে উপহার দিব এবং অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবা। তো আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবা, অর্থাৎ যত বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবা, কমেন্ট করবা, দেখবা, তখন আমি যখন দেখবো যে না আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে, পছন্দ করতেছে, তখন কিন্তু আমার একটা মনের ভিতরে স্পৃহা জাগবে যে হ্যাঁ মানুষ তো দেখতেছে, তাহলে অবশ্যই আমি ভিডিওগুলো করি। তাহলে কোনো কিছু যেমন বলা হয় যে একটা বস্তুকে নিচ থেকে টানলে কিন্তু উঠানো যায় না, কেউ যদি নিচ থেকে, একজন উপর থেকে টানলে আর নিচ থেকে কেউ যদি ঠেলা দেয় সহজে উঠানো যায়। তো আমি যদি সারা জীবনকালে নিচ থেকে টানি আর তোমরা যদি আমাকে ঠেলাটা না দাও তাহলে কিন্তু আমাকে ভিডিও করতে আর ইচ্ছা করবে না। কারণ দেখো আমি কিন্তু এখানে তোমাদের চাচ্ছি না, তোমাদের থেকে 2টা পয়সা চাচ্ছি না, আমি চাচ্ছি যাতে করে তোমরা যারা প্রাইভেট পড়তে পারো না, আর্থিক সংকট, আমরা মনে করি যে আর্থিক যে সমস্যাটা এটা আমাদের কিয়ামত পর্যন্তই থাকেই যাবে। আমাদের আর্থিক সমস্যা যত দিন যাবে আর্থিক সমস্যাটা তত আরো বাড়বে। তো এই আর্থিক সমস্যার কারণে তোমরা যারা পড়তে পারো না, অথচ সবার কাছে কিন্তু কম বেশি মোবাইল ফোন আছে। আমরা যদি দেখি যে প্রায় 90% মানুষের কাছে বর্তমানে ফোন আছে, সবারই কাছে। ওই 10% এটা একেবারে রেয়ার যে নেই। তো যাই হোক কথা না বাড়ে, আমরা কাজে কর্মে কাজ করি যে পি পাত্রে যে দ্রবণটা আছে সেই দ্রবণে 100 ml পানি যোগ করলে, তাহলে আমরা বলছিলাম যে পানি যোগ করো আর যাই করো না কেন S1V1 যোগ করলে আমাদের S2V2 এই সূত্রতে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে S1V1 যে পাত্রে যোগ করব, যোগ করব যে পাত্রে আমরা যোগ করব, যে পাত্রে কি করব, যে পাত্রে যোগ করব,
যোগ করব, যে পাত্রে যোগ করব তার ঘনমাত্রা জানতে হবে, তার আয়তনও জানতে হবে। তো আয়তনটা আমাদের জানা আছে কিন্তু ঘনমাত্রাটা আমাদের নেই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ঘনমাত্রাটা বের করে নিতে হবে। তাহলে পি পাত্রের যে ঘনমাত্রাটা সেটা আমরা বের করে নেব। পি পাত্রের ক্ষেত্রে তাহলে পি পাত্রের ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এম ভি। 1000, এই যে আমাদের 20% আছে না, তাহলে 20 বাই 100 আমরা ধরে নিতে পারি এটা। তো 20 হচ্ছে আমাদের ভর, আর আণবিক ভর এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, আর ভি হচ্ছে 200 ml না নিয়ে আমাদের প্রাথমিক অবস্থায় পার্সেন্টেজ থাকলে এইটা নিতে হয়, 100 নিতে হয়। পার্সেন্টেজ থাকলে আমাদের কত, পার্সেন্টেজ থাকলে 100 নিয়ে কাজ করতে হবে। আর অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের পাত্রের যে আয়তন ওইটাকে নিয়ে কাজ করব। টু পয়েন্ট 2.04 মোলার ঘনমাত্রা এখানে আমাদের বিদ্যমান। এখন যে কাজটা করতে হবে, তো আমরা ঘনমাত্রাটা পেয়ে গেছি, এখন পানি যোগ করব আবার S1 V1 equals to S2 V2। তাহলে আমাদের বের করতে হবে কি S2 মানটা বের করতে হবে। S2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি S1 V1 বাই V2। তাহলে দেখো তো S1 এর মানটা কত, এই যে পাত্রে আমরা যোগ করব তার ঘনমাত্রা, তাই না, যে পাত্রে যোগ করব তার ঘনমাত্রা কত 2.04 গুণন V1 টা কত, যে পাত্রে যোগ করব তার প্রাথমিক আয়তন, তার প্রাথমিক আয়তনটা কত 200। V2 টা কত, এই যে আমাদের আছে এখানে 100 ml, এখানে আছে 200 ml, আমরা আরো 100 ml যুক্ত করতে, তার কত হবে 300 ml হবে। আছে 200 আরো যোগ করলাম 100, হইল কত 300। ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এম। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, পিপিএম এ নিতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি 1.36 এম, বা লিখতে পারি 1.36 মোল পার লিটার। এখানে আমাদের কি হতো 1.36 গুণন, এখানে আমরা গুণ করবো কত আণবিক ভর কত 98, সালফিউরিক অ্যাসিড তার সাথে গুণ করবো কত 1000 10 টু দি পাওয়ার 3। এটা করলে আমাদের কি আসবে যাবে ppm এককে চলে আসবে। তার মানে এটা হচ্ছে কি অ্যানসার, অর্থাৎ তোমরা ক্যালকুলেশন করে এখানে বসাই দিবা, তাহলে তোমাদের ppm এককে মান চলে আসবে। তো আমরা এই পাত্রের ঘনমাত্রা কত পেলাম 2.04 m পাইলাম। এখন আমাদের বাকি যে কাজটা আছে, যে দ্রবণের ঘনমাত্রাটা কিসের মাধ্যমে, প্রকৃতিটা কিসের মাধ্যমে নির্ণয় করতে হবে, পিএইচ এর মাধ্যমে আমাদের নির্ণয় করতে হবে। তো যাই হোক, যতই যে কেন বলুক, এটা আমাদের খুব সহজ অঙ্ক। তাহলে আমাদের পাত্রের ঘনমাত্রা অবশ্যই জানতে হবে। তো এখানে ঘনমাত্রা আয়তন আছে, এই যে ঘনমাত্রা আমরা বের করে নিয়েছি, যে আয়তন হচ্ছে 200 ml। তাহলে আমরা জাস্ট বিক্রিয়াটা আগে করে নিব। বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিড, এদের সাথে আমাদের বিক্রিয়া হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়াগুলো কি হবে, সোডিয়াম 2SO4 প্লাস পানি হবে। তাহলে এখানে আমাদের 2 মোল, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাহলে এখানে দিয়ে দিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যা 1 দেওয়ার দরকার নেই। আমরা লিখতে পারি 1 মোল H2SO4 ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। 1 মোল সালফিউরিক অ্যাসিড কত মোলকে প্রশমিত করে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে পারে। তাহলে আমরা লিখতে পারি পি পাত্রে H প্লাস এর মোট মোল, একই কথা বারবার, মোট মোল, পি পাত্রে H প্লাস এর মোট মোল। তো দেখো H প্লাস এর মোট মোল N ইকুয়াল টু HV L গুণন E, অর্থাৎ আয়তনটা লিটারে নিতে হবে। তাহলে এসটা কত 2.04 গুণন ভিটা কত আমাদের 200,
নিচে কত 1000 দ্বারা ভাগ গুণন ইটা কত, এখানে দুইটা আছে হাইড্রোজেন, এই জন্য এখানে 2। 2.04 গুণন 0.816 মোল। কিউ পাত্রে OH মাইনাস এর মোট মোল। তাহলে এই যে কিউ যে পাত্রটা আছে সেই পাত্রে আমাদের আবার কি লাগবে, এন এর মানটা লাগবে, n ইকুয়াল টু এস ভি এল গুণন ই। এখানে এস এর মানটা কত, 0.25, কত 0.25, ভিটা কত 500 ভাগ হচ্ছে 1000। মিলিলিটারকে অবশ্যই, এই যে আমাদের লিটার আছে, তুল্য সংখ্যা কত এর হচ্ছে 1, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ওইচ আছে কয়টা, একটা, তাই জন্য এখানে তুল্য সংখ্যা তার হবে 1 হবে। 0.125 মোল। তাহলে দেখো দ্রবণের প্রকৃতিটা অটোমেটিকলি আমাদের কিন্তু অ্যাসিডও চলে আসছে, কারণ অ্যাসিডের পরিমাণটা বেশি। অবশিষ্ট ও এইচ মাইনাস এইচ প্লাস এর পরিমাণ, অবশিষ্ট এইচ প্লাস এর পরিমাণটা দেখো 0.816 মাইনাস 0.125 মোল। তাহলে বাদ দিলে মাইনাস 0.816 তাহলে 0.691 এই পরিমাণটা অবশিষ্ট আছে, কিন্তু আমাদের বলছে কি পিএইচ এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। তাহলে অবশিষ্ট এইচ প্লাস এর ঘনমাত্রা আমাদের বের করতে হবে। কি করতে হবে, অবশিষ্ট এইচ প্লাস এর ঘনমাত্রা, ঘনমাত্রা অবশিষ্ট পরিমাণ কত 0.691, অবশিষ্ট পরিমাণ, মোট আয়তনটা লিটারে, এখানে আছে 200, এখানে আছে 500, 500 দিয়ে কত 700, 700 যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, এটা কাটা 0.7 লিটার, 0.7 লিটার, 0.7 লিটার, তাহলে 0.7 গুণন এর সাথে কি করতে হয়, তুল্য সংখ্যা গুণ করতে হয়। তুল্য সংখ্যা কত, সালফিউরিক অ্যাসিডের যে অবশিষ্ট কি আছে এইচ প্লাস, তার মানে এইচ প্লাসটা কোনটা, এই সালফিউরিক অ্যাসিডটা, এখানে 2 তাহলে গুণ করে দিতে হবে। (0.691) ভাগ 0.7 0.49 এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা n। তাহলে এখন পিএইচ, অর্থাৎ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস লগ, তাহলে এইচ প্লাস এর পরিমাণটা কত 0.49 গুণন, এই যে এখানে আমাদের কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদের 2 গুণ করে দিতে হবে। কত গুণ করে দিতে হবে, 2 গুণ করে দিতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এই জন্য এখানে 2 গুণ হবে। মাইনাস লগ 0.49 গুণন 2, 0.0087 এত। তাহলে এটা আমাদের দ্রবণের প্রকৃতিটা কি আসলো, দ্রবণের প্রকৃতি অম্লীয়,
কারণটা দেখো পিএইচ এর মানটা 0 থেকে মানে 7 থেকে যদি ছোট হয় 7 থেকে কম হলে সেটাই তো অ্যাসিডিও। তাহলে আমাদের আসছে কি দ্রবণের প্রকৃতিটা কি অ্যাসিডিও হচ্ছে না, তাহলে অবশ্যই দ্রবণের প্রকৃতিটা হচ্ছে কি আমাদের অ্যাসিডিও।